সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। আমি অনাহত একজন। মহারাজ কোথায় গেলেন? 4:30 বেজে গেল যে। হয়তো প্রণাম করতে গেছে। প্রণাম নয়, ওটা লোক দেখানি। ঠিক বলেছেন। আসলে ব্রাহ্ম মুহূর্তে সবাই শয্যা ত্যাগ করেছেন কিনা উনি পরখ করতে গেছেন। চলুন চলুন, মহারাজ এসে গেছে। হ্যাঁ, আপনারা চলুন, চা খাওয়ার সময় হয়ে গেছে। চলুন আসুন। পৌনে 5টা বেজে গেছে। চলুন এবার সবাই আমরা প্রাতর্ভ্রমণে বার হই। অন্যান্য বৃদ্ধাশ্রমের তুলনায় এই বৃদ্ধাশ্রমের একটি নির্দিষ্ট নিয়ম আছে। বৃদ্ধাশ্রমের মহারাজ রোজ ভোর 4টে উঠে ঠাকুর ঘরে গিয়ে ঘন্টা বাজিয়ে দেন। ততক্ষণে অবশ্য ভারতী দেবী আশ্রমটি ঝাড় দেওয়া শুরু করে দেন। তারপর মহারাজ বাবা মায়েদের রুমে গিয়ে প্রণাম সারেন। বাবা মায়েরা বাধা দিলেও উনি ওনার কাজ করে যান। আশ্রমের বাবা মায়েরা নিজেদের মধ্যে আলোচনা করেন। প্রণামটা ওনার লোক দেখানো। আসলে প্রত্যেককে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেছেন কিনা তা পরখ করেন। যদি কেউ বিছানা ছেড়ে না ওঠেন তবে উনি জাগিয়ে দেন। যারা প্রভাতী হাঁটা করতে পারেন তারা মহারাজের সাথে যান। যারা চলতে পারেন না সেই সব অসুস্থ মানুষকে শাস্ত্রপাঠ শোনানো হয়। আর যারা নিজে থেকে যোগাসন করতে পারেন না আশ্রমিকরা তাদের সহযোগিতা করেন। যারা তাও না করেন আশ্রমের মধ্যে আপন গুরুমন্ত্র জপ করেন। স্বাধীনতা যেখানে 100 বিরাজ করছে, এই সেই বৃদ্ধাশ্রম যেখানে প্রতিটি বৃদ্ধ বৃদ্ধা থেকে সাধক সাধিকা হয়ে ওঠেন আর আনন্দ ধারায় বহমান এই বৃদ্ধ বৃদ্ধাশ্রমের জীবন। বাবা, আমার ছেলেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। মহান হও, মহৎ হও। আমি পরীক্ষায় পাস করব। কেন পাস করতে পারবে না? ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই পরীক্ষায় পাস করতে পারবে। মহারাজের কথা কখনো ব্যর্থ হয় না খোকা। ঠিক আছে, দেখব। মা, আমরা এসে গেছি। হ্যাঁ বাবা, আমি তৈরি আছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
মা আছেন? মা মানে ভারতী দেবী? হ্যাঁ আছেন, ডেকে দিচ্ছি। মা আপনাকে ডাকছেন। কে ডাকছে? উনি বলছে আপনার বাড়ি থেকে এসছে। এসেছি প্রায় 1.5 বছর হলো। খরচ তো এত দূরে থাক, একটা বারও কেউ খবর নেয়নি। যদিও আমি তাতে কিছু মনে করি না, স্বামী নেই যখন কে আর খবর নেবে। চলে যাও, ফিরে এসো না, চলে যাও। তুমি থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়ব। একটা টাকাও দিতে না পারার জন্যে আজ আমায় এতটাই খাটতে হয় নিজের সম্মান রাখার জন্যে। যদিও এই আশ্রমটি নিজের মতন হয়ে উঠেছে আমার জন্য। ঠিক আছে, যাচ্ছি, প্রসাদ গুছিয়ে নি। তোমাকে ডাকছে, তুমি যাও মা, প্রসাদ আমরা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বাবা, আমি যাই। কি বৌমা, তুমি এই বয়সে এখানে কেন এসেছো? তুমি তো আমাকে সংসারে রাখতে চেয়েছিলে। আমার ছেলে যখন চাইলো না, আর ফিরে যাব না বৌমা। মা গো, মা হওয়াটা যে কতটা কষ্ট তা আমি বুঝেছি মা। তাই তো আমি তোমার কাছে এসেছি তুমি কেমন আছো সেটা দেখতে। কোলে নেবে না ওকে? ও যে তোমার নাতি। মা, ওনাকে নিয়ে ভিতরে এসো, সবাই একসাথে প্রসাদ পাবো। বৌমাকে নিয়ে চলো, প্রসাদের জন্য বাবা মায়েরা অপেক্ষা করছে। চলো চলো, ভেতরে এসো। হ্যাঁ এসো। মা, যেতে পারি? একটা কথা দিতে হবে। সে কি? বলো, কি কথা দিতে বলছো? প্রসাদ পেয়ে আমাদের সঙ্গে একটু যেতে হবে। যে কোথায়? ঠিক আছে ঠিক আছে, যাবে খন। বৌমা নিতে এসেছে আর শাশুড়ি যাবে না, তা হতে পারে? তাহলে মায়ের সঙ্গে ছেলেকেও তো যেতে হয়। তা হবে, আর কি করা যাবে। অতিথির কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ তো সাধুদের মূল ধর্ম। উনি কথা না শুনে সবসময় শিবের মতো। ঠিক আছে, উনি যখন কথা দিয়েছেন তোমার কথা থাকবে। কিন্তু বাড়িতে আর আমি যাব না বৌমা, তুমি জোর করো না। আমি কথা দিচ্ছি মা, বাড়িতে আমি আপনাকে যেতে বলবো না। ঠিক আছে ঠিক আছে, বলতে যখন চাইছো না কোথায় যাবে, ড্রাইভারকে বলে দিও কোথায় যেতে হবে, আমাদের কিছু বলবার নেই। এসো এসো, ভেতরে এসো। ভিতরে এসো। এসো। এই মায়ের কি হলো? সরে যাও। এবার উনি চলে গেলে বৃদ্ধাশ্রমটা খোঁড়া মানুষের মতো হয়ে পড়বে।
আপনি হাসছেন মহারাজ? হ্যাঁ, আসছি। বৃদ্ধাশ্রম থেকে আশ্রমে পরিণত হয়েছিল যার জন্য। হ্যাঁ, ঠিক বলেছ সুলেখা। আজ প্রায় প্রত্যেকেই গৈরিক বসন পেয়েছে এবং প্রায় প্রত্যেকেই জীবনের শেষ লক্ষ্যে উপনীত হতে পেরেছে। ঠিক সময়ে তোমার নির্বিকল্প পেয়ে যাবে মা। ভক্তদের সেবাটা যে দিতে হবে। আমি যাই। কতদিন হয়েছে? এই 3 মাস। কোলে নেবে মা? হ্যাঁ মা, নাতিকে নিয়ে একটু আদর করো। আয় আয়, দাও। তোমার জোরে আশ্রম মা, তুমি চলে গেলে মহারাজ একা হয়ে যাবে, আমরা পেরে উঠবো না। না না, আমি কোথায় যাবো এই আশ্রম ছেড়ে? পাগল নাকি? আমি তো ওকে বলেই দিয়েছি আমি বাড়িতে যাব না। এবার ও আমাকে কোথায় নিয়ে যাবে সেটা জানার কৌতূহল আমার নেই, তবে বাড়ি আমি যাব না। এই না ধরো। হ্যাঁ, তোমরা বসো বাবা, আমি তোমাদের প্রসাদ দিই। আমি তো আর সংসারী নই, কেন মায়া দিয়ে আমাকে টানছো? মা, মা আমার উপর রাগ করেছো মা? আমি জানি আপনার কর্মক্ষমতা থাকা সত্ত্বেও আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমি রাজি ছিলাম না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য। বৌমা, এটাকে বৃদ্ধাশ্রম বলো না। বৃদ্ধাশ্রমে এমন ধর্মকর্ম হয় না, সেখানে শুধু গরুর মতন খাওয়া থাকা। এটাকে আশ্রম বলো। এখানে মহারাজ থাকে, মহারাজ এখানে বৃদ্ধদের আশ্রয় দেন, তাই এটা আশ্রম, বৃদ্ধাশ্রম নয়। আমি এতদিন বুঝতাম না মা, মা হওয়াটা ঠিক কতটা কষ্ট। আমারই ছেলে আধুনিক অস্ত্রের ছোঁয়ায় হয়নি, শরীরের সহস্র নাড়ি ছিঁড়ে বেরিয়েছে। উফ মা গো, কতটা কষ্ট। আর এই ছেলে যদি বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, সে যে কতটা কষ্ট। সবই ভবিতব্য বৌমা। মা, এর মাথায় হাত রেখে আশীর্বাদ করো মা, আগামী প্রজন্ম যেন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। ওর মাধ্যমে আগামী প্রজন্মকে অভিশপ্ত হওয়া থেকে রক্ষা করো মা, রক্ষা করো। এটাকে আমি বৃদ্ধাশ্রমের চিন্তা ভাবনা নিয়ে করেছিলাম, যেখানে সাধুরাও থাকছে। কিন্তু বৃদ্ধাশ্রমের চরিত্রটা এমনই হওয়া উচিত যেখানে মানুষ শুধু খেতে, শুতে বা থাকতে নয়। এখানে সে আসে যেন নিজেকে শিশুর মতো পাঠশালায় আসছে ভেবে শাস্ত্রপাঠ, ধর্মচর্চা এগুলো করে নিজেকে তৈরি করবে। এই এখানে যে তরকারি নেই, একটু তরকারি দাও। সংসারের বিচিত্র মায়ায় মানুষ আজ ভগবানকে ভুলতে বসেছে। সনাতন ধর্মে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই চতুরাশ্রমের উল্লেখ আছে। অথচ এই অনিত্য জগৎকে চিরস্থায়ী ভেবে মানুষ ভগবানকে ভুলতে বসেছে। তাহলে বাধ্য হয়ে যখন বৃদ্ধাশ্রমে আসছে, তখন মিষ্টির মোড়কে কালমেঘ খাওয়ানোর মতো উপকার করা হচ্ছে। প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের এরকম চরিত্র হওয়া উচিত। ব্যবসায়িক ভিত্তিতে বৃদ্ধাশ্রম করার প্রচেষ্টাকে সরকারি ছাড়পত্র নাই উচিত বলে আমি মনে করি। তাতে সমাজ কি পাচ্ছে? শাস্ত্র চর্চা, দান ধ্যান এসব তো মানুষ ভুলে গেছে। তাহলে মানুষ মুক্তি পাবে কিসে? মানুষ তো মুক্তির কথা ভাবে না। ভাববে কেন মুক্তির কথা? ভাবতে গেলে শিক্ষা আর ত্যাগের প্রয়োজন আছে। আমি যেমন এখানে না এলে ভাবতেই পারতাম না। তোমারও ভাবনা হয়ে যাবে, চিন্তা করো না। এই আশ্রম বাস ভগবান প্রদত্ত বৌমা। মা, এখানে বাস করা একটা আলাদা সুখ, একটা আলাদা আনন্দ।
সেই আনন্দ সুখ পেতে যে ছেলে আমাকে সহযোগিতা করেছে তাকে ধন্যবাদ নয় বৌমা, কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা। আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি তো বলেছি আমি ঠিক আছি। হ্যাঁ, আমার ছেলে কিন্তু সকালের খাবার বিকেলে খেতে পারে না, ওর শরীরের প্রতি খুব যত্ন। তৈরি করে দিস, তোর তো অনেক খাটুনি বেড়ে গেল মা, সেই সঙ্গে আমার এই দাদু ভাইটা। আরে কি বৌমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দেব দেব, ও আমার সঙ্গেই খাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভালোই হবে। হ্যাঁ না, আমি খাবো না, আমার খিদে নেই। না, খেতে হবে, না খেলে আমরা কিন্তু তোমার সাথে যাব। এই তো ওনাদের খাওয়া হয়ে গেছে, দাও দাও, এনাদের খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তা তুমি কি খাবে বৌমা, ভাত না রুটি? না না, রুটি নয়, ভাত দাও, দুধটা খাইয়ে দাও। দাও ছেলেকে, কোলে নিয়ে খাবে কি করে? মা, তুমি এখনো নিজে রান্না করে খাচ্ছ? এই সর্বরাশি, আমি তো ঠিক আছি, কেন চোখের জলে ভাত মিশিয়ে অমঙ্গল ডেকে আনছিস? আমি তো বলেছি আমি ভালো আছি, ঠিক আছি। থাক থাক। হে মা, তুমি ভাত খেলে না কেন? দাদু ভাই, সাধু গুরু বৈষ্ণবদের প্রতি তোমার ভক্তি হোক। আমি রান্না করেছি বলে তো বৌমা খেতে সম্মানে বাড়ছে। তাতে কি হয়েছে, সবার ভাগ্য সমান হয়। তোমার ভাগ্য ছিল যে আশ্রমে এসে শাশুড়ির হাতে রান্না খাবে, তুমি খেয়েছো। ওনার ভাগ্যে নেই বৌমার হাতে রান্না খাওয়া, এতে খারাপটা কি আছে? এর ভালো দিকটা ভালো করে দেখো। এখানে এসে তুমি আশ্রমে শাশুড়িকে দেখতে এসেছো, এটাই তো বড় ব্যাপার। আর ছেলে থাকতে মাকে বাদ দেয় না, মাকে দেখতে আসে না। আসলে উনি তো একটু একটু তাড়াতাড়ি বের হলে ভালো হতো না? ছেলের ভরসা আমি করি না, আর আমার ছেলেকে ওই জন্যে মানুষ করিনি। সে তার ব্যবহার করেছে, তুমিও না আসতে পারতে, আমি রাগ করতাম না। যাক, এবার তো বিশ্রামের পালা। চলো মা, মা তোমার বৌমাকে কথা দিয়েছি যাবার জন্যে। সাধু মানুষ হয়ে কেন আপনি আমাকে সংসারের প্রতি ঠেলে দিতে চাইছেন? মা গো, অনন্তকাল ধরে তার বিচিত্র লীলা তিনি খেলে চলেছেন, আর তাতেই তো তুমি রস গ্রহণ করছেন। কিন্তু আমি আর বাড়িতে যাব না। ড্রাইভার। হ্যাঁ মহারাজ, দেখো তো উনি কোথায় যেতে বলেন। চলুন চলুন, আমি পরে বলে দিচ্ছি। ওর বাবা মারা যাবার পর আমি আমার ছেলেকে কোনো কষ্ট পেতে দিইনি। ওর বিয়ে হয়েছে তো 4 বছর। ও বৌমা, ওকে আমার কোলে দাও, কি জানি আর দেখা হবে কি না হবে। মানুষের অবচেতন মনে কিন্তু সত্যের বাসা থাকে। মা হয়ে যাতা কেন বলছো? কেন বলছি তা আমি নিজেও জানি না। ও বৌমা, একে ধরো, ও আমার কোলে থাকতে চাইছে না। না, ধর ধর।
কার কি হয়েছে বৌমা, কার কি হয়েছে? ম্যাডাম 13 নম্বর পেশেন্ট পার্টির লোক এসে গেছে। হ্যাঁ, বিলটা রেডি হয়ে গেছে, দিয়ে দাও। আমার বিলটা যেন কত ডিউ আছে। ইনি মিলন সইয়ের মা। বিলটা নিয়ে নিন। ম্যাডাম, পেমেন্টটা আগে নিয়ে বিল দিলে হতো না? বিল অলরেডি পেড। এসব আমি কি শুনছি বৌমা? আমার ছেলের কি হয়েছে? সে কি, ছেলের এমন অবস্থা মা জানে না? মা তো আশ্রমবাসী। এসব আমি কি শুনছি বৌমা? আমার ছেলের কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো। হ্যাঁ মা, আমাকে লাস্ট স্টেজে এসে জানিয়েছে। আমিও জানতাম না। মায়ের সামনে ছেলের কষ্ট সইতে পারবে না বলে পরিকল্পনা করেই তোমাকে আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। আমি তোমাকে না জানিয়ে থাকতে পারলাম না মা, তুমি ওকে ক্ষমা করো মা। ওরে ওরে হতভাগী, মায়ের কাছে তার ছেলের ক্ষমার কথা আসে না। কোথায় কোথায় আমার ছেলে? আমি তাকে দেখবো, আমি তাকে দেখবো। আমার বড় সহ্য কোন ছেলে গো, বড় সহ্য কোন ছেলে। এই যে 13 নম্বর বেডের পেশেন্ট। আমার জীবন বাঁচালো নিজের কিডনি দিয়ে, সেই ইনফেকশনে।